হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। সো এভরিওয়ান, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের মূল ভিত্তি, অর্থাৎ যেখান থেকে আমাদের অঙ্কটা শুরু হয়। কোথা থেকে? নাম্বার সিস্টেম থেকে, বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম থেকে। আমরা জানি আমাদের অঙ্কটাই হচ্ছে কি বিভিন্ন নাম্বারের খেলা, আর আজকে আমরা সেই নাম্বারের নিয়ে আলোচনা করব। নাম্বার কি? নাম্বার হচ্ছে যে কোনো জিনিসকে যখনই আমরা কাউন্ট করব, গণনা করব, তো গণনা করার ক্ষেত্রে যে শব্দটা আমরা ব্যবহার করি বা যে ধ্বনিটা আমরা ব্যবহার করি, সেই ধ্বনিটাই হচ্ছে সংখ্যা বা নাম্বার। আর এই সংখ্যা বা নাম্বারকে যখন আমরা কোনো কিছু দিয়ে চিহ্নিত করি, যে সাংকেতিক চিহ্নটা ব্যবহার করি কোনো নাম্বারকে বোঝানোর জন্য, তো সেই সাংকেতিক চিহ্নটাকে বলা হয় ডিজিট বা অঙ্ক। অর্থাৎ অঙ্ক হচ্ছে কোনো সংখ্যার সাংকেতিক চিহ্ন। যেমন ধরো, আমরা কোনো কিছু যদি কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এ ধরুন এভাবে কাউন্ট করি। এবার এই নাম্বারগুলোকে যখন আমরা লিখিত আকারে প্রকাশ করব, এদের সংকেত ব্যবহার করব, তখন এই সংকেত বা চিহ্নগুলোকে বলা হয় নাম্বার, ডিজিট বা অঙ্ক। এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো ছাড়া আমরা কোনো কিছু অঙ্ক করতেই পারবো না, তাই না? কোনো কিছু গণনার লিখিত রূপ করতে পারবো না। সংখ্যা ব্যবহার করে আমরা কোনো কিছু মৌখিকভাবে ওরালি কাউন্ট করতে পারি, কিন্তু সেই কাউন্টটাকে বা সেই নাম্বারটাকে বা সেই সংখ্যাটাকে যখন আমরা লিখবো, তো যে চিহ্নটা ব্যবহার করে লিখি সেই চিহ্নটাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। এই ডিজিটগুলো বা এই অঙ্কগুলো বা নাম্বারগুলো বিভিন্ন রকমের আছে। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো কিছু গণনা শুরু করি, তো গণনা শুরু করার সময় আমরা মূলত ব্যবহার করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডট ইনফিনিটি পর্যন্ত যাই। তো এই যে কাউন্টটা করি, যেখান থেকে কাউন্টটা শুরু করি সেটা কি? সেটা হচ্ছে আমরা 1 2 3 4 ডট 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 দিয়ে কাউন্টটা করি। কাউন্টটা শুরু করি, গণনাটা শুরু করি 1 থেকে। তো এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে কোনো কিছু জিনিস যখনই আমরা গণনা করতে শুরু করব, তখন 1 2 থেকে শুরু করি, তো এই 1 থেকে শুরু করে যতদূর পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো, সেই টোটাল সংখ্যাটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা যদি আমরা কিছু বৈশিষ্ট্য ধরি, তাহলে হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, কারণ যে কোনো কাউন্ট আমরা 1 থেকে শুরু করি। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করি, এক্সাম্পল স্বরূপ 1 + 2 যদি করি আমরা 3 পাবো, আবার 4 + 5 যদি করি তাহলে আমরা 9 পাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে দুটো স্বাভাবিক সংখ্যাকে যখন আমরা যোগ করছি, তখন আমরা একটা স্বাভাবিক সংখ্যায় পাচ্ছি। তো স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু এর বিপরীতটা যদি আমরা দেখি, কি? যেদের বিয়োগ করে দেখি, যদি আমরা 1 - 2 করি তাহলে হচ্ছে -1। একই রকম ভাবে 5 - 9 যদি করি তাহলে আমরা পাচ্ছি -4। তো এই যে -1 পাচ্ছি বা -4 পাচ্ছি, এগুলোকে কি আমরা স্বাভাবিক সংখ্যা বলবো? কোনো মতেই না, কারণ আমাদের স্বাভাবিক সংখ্যাটা শুরু হচ্ছে কোথা থেকে? 1 থেকে। আর এখানে আমরা মান পাচ্ছি -1 -4। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। কি সংখ্যা হতে পারে স্যার? সেটা আমরা পরে নিয়ে আলোচনা করব। এরপরে যদি আমরা দেখি, দুটো স্বাভাবিক সংখ্যাকে গুণ করে দেখি, কত হচ্ছে? 3 4 12, 5 6 30। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল, স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল যদি আমরা নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে তাদের মান হবে কি? একটা স্বাভাবিক সংখ্যাই হবে, তাই না? নেক্সটে চলো, নেক্সটে যদি আমরা দেখি যে ভাগফল, দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল কত?
এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? অবশ্যই 4 7 28 20। তো এখানে আমরা পেলাম 0.75। তো 0.75টাকে আমরা কি স্বাভাবিক সংখ্যা বলতে পারি? না। তো সেক্ষেত্রে দেখব যে দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার কয়েকটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? যে স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হচ্ছে 1 থেকে, 1 2 3 4 5 6 করে চলে যাচ্ছে। তার জন্য সবচেয়ে ছোট যেটা স্বাভাবিক সংখ্যা হবে সেটা হচ্ছে 1। অন্য বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে যদি ধরি, তো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। বোঝা গেছে? তাহলে স্বাভাবিক সংখ্যা কি এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। দ্বিতীয় নম্বর একটা প্রকারভেদ হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কি? আমরা যদি কোনো কিছু অঙ্ক করি তাহলে আমাদের জিরো আসে, তাই না? তো যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে এই জিরোটা গণনা করা হয়, জিরো সহ, অর্থাৎ 0 1 2 3 4 5 ডট 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 এন পর্যন্ত চলে যাচ্ছে। তো এটি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন আমরা জিরোটাকে অ্যাড করে দিই, তো জিরো সহ অন্যান্য স্বাভাবিক সংখ্যাকে একসঙ্গে বলা হয়, এটি নাম্বারটিকে বলা হয় কি অখণ্ড সংখ্যা। জিরো সহ স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে আমরা যদি ধরি সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কোনটা হবে? জিরো। সবচেয়ে ছোট হচ্ছে জিরো, সবচেয়ে বড় এন। তৃতীয়ত হচ্ছে একই রকম ভাবে আমরা যেমন স্বাভাবিক সংখ্যার কিছু ধর্ম দেখেছিলাম, বৈশিষ্ট্য দেখেছিলাম, আমরা অখণ্ড সংখ্যার যদি ধর্ম দেখি তাহলে কি দেখতে পাবো? চলো ধরো 0 + 2 = 2, তাই না? তো দুটো অখণ্ড সংখ্যার যোগফল একটা অখণ্ড সংখ্যা হবে। 3 + 2 + 3 = 5। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যাই হবে। অপরভাবে যদি দেখি 3 - 4 -1 হয়ে গেল, আবার 4 - 3 = 1 হয়ে গেল। তো যদি আমরা দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল দেখি তাহলে সব সময় অখণ্ড সংখ্যা পাবো না। যেমন এটা অখণ্ড সংখ্যা নয়, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। যদি দুটো অখণ্ড সংখ্যার বিয়োগ করি তো সেক্ষেত্রে সব সময় আমরা অখণ্ড সংখ্যা পাবো না, সেক্ষেত্রে আমরা আলাদা একটা সংখ্যা পাচ্ছি। যেমন এখানে হচ্ছে -1, তো অখণ্ড সংখ্যাতে -1 তো নেই, অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? জিরো থেকে। তো এখানে আমরা আবার 1 পাচ্ছি। তো এই 1টা হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু -1টা হচ্ছে অখণ্ড সংখ্যা নয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটুকু যে দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। ক্লিয়ার? নেক্সটে দেখো, যদি আমরা দুটো অখণ্ড সংখ্যাকে গুণ করি, 0 + 5 গুণ করলে কত? 0। 5 × 6 = 30। তো এখানে 0 × 5 = 0 পেয়েছি। 0 কি অখণ্ড সংখ্যা? একই রকম ভাবে 5 × 6 = 30 পেয়েছি, এটাও একটা অখণ্ড সংখ্যা। তো আমরা যখন দুটি অখণ্ড সংখ্যাকে গুণ করছি তখন সবসময় কি পাচ্ছি? অখণ্ড সংখ্যাই পাচ্ছি, তাই না? তার জন্য বলা হয় যে দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে। কিন্তু যদি ভাগ করে দেখি তাহলে কি পাবো স্যার? চলো ভাগ করে দেখি। ভাগ করে আমরা যদি দেখি তাহলে পাচ্ছি কি 5 ভাজক 8 = কত? 5/8, পয়েন্টে সামথিং আসবে, বা 6/5, 6/5 এটাও পয়েন্টে আসবে, তাই না? তো এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর সংখ্যা কোনোটাই অখণ্ড সংখ্যা নয়, কোনোটাই অখণ্ড সংখ্যা নয়। এরকম পূর্ণ সংখ্যা এসেছে কি? আসেনি। এখানে যে কোনো একটা পয়েন্টের সংখ্যা আছে।
তো তার জন্য বলা হয় যে দুটো অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা হয় না। কিছু কিছু ক্ষেত্রে হবে, কিছু কিছু ক্ষেত্রে হবে না। তো আমরা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে বলতে পারি যে দুটি অখণ্ড সংখ্যার যোগফল এবং দুটি অখণ্ড সংখ্যার গুণফল সবসময় অখণ্ড সংখ্যা হবে, কিন্তু দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল আর দুটি অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট আমরা আর একটা সংখ্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তিন নম্বর যেটা সংখ্যাটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে, ধরো আমরা 4 - 6 করছি, তো -2 পাচ্ছি, তাই না? তো অঙ্ক করার সময় আমরা এরকম অনেক উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে এই যে মাইনাস আসছে, এই মাইনাস অঙ্কটাকে আমরা কি বলবো? সেটাও তো এক ধরনের সংখ্যা তত্ত্বের মধ্যে পড়বে। তো সেই মাইনাসটাকে কি করবো? তার জন্য বলা হয় যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে প্লাস মাইনাস, প্লাস তো থাকছেই, স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করে দেবো, তখন সেই টোটাল নাম্বারটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন ধরো 0, 0 প্লাসও হবে না মাইনাসও হবে না, 0 হচ্ছে মূল কেন্দ্র। তো 0 থেকে যদি আমরা শুরু করি, 0 +-1 +-2 +-3 ডট 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 +-n। ঋণাত্মক মান, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক মান যখন স্বাভাবিক সংখ্যার সঙ্গে কাউন্ট হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা দু রকমের পাবো। পূর্ণ সংখ্যা আমরা দু রকমের পাবো, কি কি? একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হবে? যেগুলো ক্ষেত্রে প্লাস যুক্ত থাকবে, তাই না? তো এই যে প্লাস থাকছে, এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যদি নেগেটিভ থাকে, তাহলে সেটাকে কি বলবো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, -2, -3, -4 ডট 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 -n। তো এই যে মাইনাস চিহ্নটা ব্যবহার করছি, সেটাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং 0, এই টোটাল নাম্বারটিকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর আমাদের অঙ্কের ক্ষেত্রে সবসময় এই পূর্ণ সংখ্যাগুলো ব্যবহার করি। বোঝা গেছে? এবার এই যে পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাগুলো কিছুটা প্রকারভেদ আছে, তো সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করে নিই। যখনই আমরা পূর্ণ সংখ্যা পড়বো বা সংখ্যা তত্ত্ব পড়বো, তখন কিছু আরো সংজ্ঞা পাবো। সেই সংজ্ঞাগুলোর মধ্যে আরেকটা সংজ্ঞা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, যারা প্রাথমিকভাবে অঙ্ক করে তাদের ক্ষেত্রে দুটো সংখ্যা নিয়ে খুবই ডাউট হয়। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে বিজোড় বা অযুগ্ম সংখ্যা। বিজোড় বা অযুগ্ম সংখ্যা, এই দুটো সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে যারা অঙ্ক শুরু করে বা অঙ্ক শিখতে শুরু করে, তাদের খুবই সমস্যা হয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামগুলোতে এই নামগুলো যখনই আসে, যে মৌলিক সংখ্যাগুলো কত বা অযুগ্ম সংখ্যাগুলো কি, তখনই মাথা খারাপ হয়ে যায় যে কোনটা কি সংখ্যা। চলো আজকে আমরা সহজভাবে শিখে নিই যে মৌলিক সংখ্যা কোনটা আর অযুগ্ম বা বিজোড় সংখ্যা কোনগুলো। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে যে এর উৎপাদক দুটোই হবে। উৎপাদক সংখ্যা হবে দুটি। কি কি? এক হচ্ছে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা, এবং অন্যটা হচ্ছে এক। অর্থাৎ যে সমস্ত সংখ্যার উৎপাদক এক এবং ওই সংখ্যাটাই পাবো, সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন ধরো আমরা যদি 2 এর উৎপাদক বের করি, তো 2 এর কি পাবো? 2 × 1 = 2, এর মৌলিক উৎপাদক এই দুটো। যদি 5 এর বের করি, তাহলে কি পাবো? 1 × 5। তো এই যে সংখ্যাগুলো পাচ্ছি, অর্থাৎ 2, 5, 7, তাই না? এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এগুলো ক্ষেত্রে আমরা সবসময় দুটো উৎপাদকই পাবো। যেমন ধরো যদি আমরা 13 ধরি, 13কে কত দিয়ে ভাঙতে পারবো? 1 × 13, তাই না? তো 13-র
ক্ষেত্রে আমরা দুটোই উৎপাদক পাচ্ছি, এক পাচ্ছি এবং ওই সংখ্যাটা পাচ্ছি, তার জন্য 13 হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু যদি আমরা 9 দেখি, 9 এর ক্ষেত্রে আমরা কি কি উৎপাদক পাবো? 1 ইন্টু 9 আর 3 ইন্টু 3। এক্ষেত্রে আমরা উৎপাদক পাচ্ছি 1, 3 আর 9, এই তিনটে সংখ্যা পাচ্ছি। যেহেতু 9 এর ক্ষেত্রে আমরা তিনটা উৎপাদক পাচ্ছি, তার জন্য 9 মৌলিক সংখ্যা নয়। 9 মৌলিক সংখ্যা নয়, এটা আমাদের ভুল ধারণা যে 9 মৌলিক সংখ্যা। 9 মৌলিক সংখ্যা নয়, কারণ 9 এর উৎপাদক আমরা 2 এর বেশি পাচ্ছি, মানে তিনটা পাচ্ছি, তাই না? একই রকম ভাবে বিজোড় বা অযুগ্ম সংখ্যা কোনগুলো? তো অযুগ্ম সংখ্যা হচ্ছে সেইগুলো যারা 2 দ্বারা বিভাজ্য হবে না, 2 দ্বারা বিভাজ্য নয়। তো যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে না, সেই সমস্ত সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। ঠিক আছে? যেমন ধরো 9কে আমরা কখনোই 2 দিয়ে ভাগ করতে পাবো না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, কখনোই পাবো না। 7 ভাজক 2, এক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা পাবো না, পূর্ণ সংখ্যা পাবো না। তার জন্য এই 9, 7, 5, 3, 2 ইত্যাদি হচ্ছে কি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। 2 হবে না, 2 তোমার জোড় সংখ্যা হবে, তাই না? 2কে তো 2 দিয়ে ভাগ করা যাবে, তার জন্য সেটা হবে না। তো যাই হোক, আমরা যেটাতে আলোচনা করছি সেটা হচ্ছে কি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। তো বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে না, সিম্পল। কিন্তু মৌলিক সংখ্যা ওইগুলো যাদের উৎপাদক আমাদেরকে দেখতে হবে। উৎপাদক কটা হবে? দুটাই হবে, কি কি? 1 এবং ওই সংখ্যাটাই হবে। এদের বিপরীতে আর দুটো সংখ্যা ব্যবহার করা হয় বা আলোচনা করা হয়, সেই দুটো সংখ্যা কি? একটা হচ্ছে যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে জোড় সংখ্যা। এরপরে হচ্ছে কি যৌগিক সংখ্যা আর জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। এই দুটো সংখ্যা, মৌলিক সংখ্যাতে আমরা দেখেছিলাম যে দুটো উৎপাদক পাচ্ছি। যখনই কোনো সংখ্যার উৎপাদক 2 এর বেশি হবে, যখনই কোনো সংখ্যার উৎপাদক 2 এর বেশি হবে, তখন সেই সংখ্যাটাকে বলা হয় কি যৌগিক সংখ্যা। যেমন 4, 4কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? 1 গুণিত 4, 2 গুণিত 2, অর্থাৎ এক্ষেত্রে 1, 2 আর 4 পাচ্ছি। একই রকম ভাবে যদি আমরা 6 ধরি, 1 গুণিত 6, 2 গুণিত 3, এক্ষেত্রে 1, 2, 3, 6 এগুলো পাচ্ছি। তো এই যে 4 সংখ্যা আছে বা 6 সংখ্যা আছে, এদের উৎপাদক দেখো কটা আছে? 2 এর বেশি। তো যখনই কোনো সংখ্যার উৎপাদক 2 এর বেশি হবে, অর্থাৎ 3, 4, 5, 6 প্লাস হয়ে যাবে, তো যখনই কোনো সংখ্যার উৎপাদক 2 এর বেশি হয়, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। জোড় বা যুগ্ম সংখ্যা কোনগুলো? জোড় বা যুগ্ম সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে। যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। যেমন 8, 2 দিয়ে ভাগ করলে 4, 8 হচ্ছে জোড় সংখ্যা। 20, 2 দিয়ে ভাগ করলে 10, 20 হচ্ছে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তো ন্যাচারাল ভাবে আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবো, সে সমস্ত সংখ্যাগুলো হয়ে যাবে যুগ্ম সংখ্যা। আর যে সমস্ত সংখ্যার উৎপাদক 2টা সংখ্যার চেয়ে বেশি থাকবে, 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, তো যাদের উৎপাদক 2টা সংখ্যার চেয়ে বেশি হবে, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো দুটো সংখ্যা আমরা দেখতে পাবো, যেগুলো সংজ্ঞা পরীক্ষায় আসে বা সংখ্যাগুলো চিহ্নিত করতে বলে। ঠিক আছে, কয়েকটা সংখ্যা দিয়ে দেয়, অঙ্ক দিয়ে দেয়, এবং সেটার মধ্যে বলে যে অমুক সংখ্যাটা কোনটা। তো সেগুলোর মধ্যে দুটো সংখ্যা হচ্ছে কি, একটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, এবং পি হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, পি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর কিউ নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ কখনোই 0 হবে না।
তো সেই সমস্ত সংখ্যাগুলোকে বলবো আমরা মূলদ সংখ্যা। যেমন ধরো √9, এটা একটা মূলদ সংখ্যা। 5/3, এটা একটা মূলদ সংখ্যা। তো যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা এইরকম ভাবে চিহ্নিত করতে পারবো সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এর বিপরীতে থাকে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না অথবা q নট ইজ ইকুয়াল টু 0 হবে, সেগুলো বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে মনে রাখবে মূলদ সংখ্যার ক্ষেত্রে এর দশমিক যেটা সংখ্যা থাকবে সেটা হচ্ছে সসীম ও আবৃত হবে। সসীম এবং আবৃত দশমিক সংখ্যা পাবো। দশমিক সংখ্যা। অমূলদ সংখ্যার ক্ষেত্রে কি পাবো আমরা? অসীম, অনাবৃত, আবৃত হবে না। যেমন আমরা পাই জানি, ঠিক আছে? তো পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। একই রকম ভাবে √3, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যেমন √4√5, 4√5 বলতে 4টা এখানে, ঠিক আছে? 4√5 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিক সংখ্যাটা পাবো অসীম এবং অনাবৃত সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা, আর যে সমস্ত সংখ্যার দশমিক নাম্বারটা আমরা সসীম এবং আবৃত পাবো সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। অন্য কথায় আমরা যদি বলতে চাই তাহলে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এখানে সবসময় নট ইজ ইকুয়াল টু 0 থাকবে, q নট ইজ ইকুয়াল টু 0 থাকবে। ওকে, এবার এতক্ষণ ধরে আমরা যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এই সমস্ত কিছু সংখ্যা নিয়ে আলোচনা করলাম, এই সংখ্যার সমষ্টিকে বলা হয় কি? এই সমস্ত সংখ্যার সমষ্টিকে, সংযোজনকে বলা হয় বাস্তব সংখ্যা, ন্যাচারাল নাম্বার। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই পুরো কালেকটিভ, এদের পুরো সমষ্টিকে বলা হয় বাস্তব সংখ্যা। এক্ষেত্রে আমরা নর্মালি মনে রাখতে পারি যে যেগুলো মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই দুটোর যোগফল বা সংযোজনকেই বলা হয় বাস্তব সংখ্যা। অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে যে সমস্ত সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি সমস্ত সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বোঝা গেছে? তো আশা করি আমরা যে বাস্তব সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম শুরু করেছিলাম, যা অঙ্কের ভিত্তি আছে, সেগুলো থেকে অনেকটাই তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। পরবর্তী দিন বা পরবর্তী ভিডিওতে আমরা এই বাস্তব সংখ্যা তত্ত্ব থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে? ধন্যবাদ।